আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে র্যাঙ্কিং বের করতে হয়। ধরুন আমি একটি স্কুলের অনেকেই তো পরীক্ষা দিল বা অনেকের টোটাল মার্কস নিয়ে আমি মার্কস অনুযায়ী যে সর্বোচ্চ বেশি মার্কস পাইছে তাকে আমি র্যাঙ্কিং 1-এ দিতে চাই, এরপরে ক্রমান্বয়ে 2, 3, 4, 5 এভাবে আমি তাদের র্যাঙ্কিং দিতে চাই। এছাড়াও অন্য অনেক জায়গায় হইতে পারে, যেমন আমরা জানি যে অলরেডি ক্রিকেট টিম বা ফুটবল টিম এগুলোতে অলরেডি আমরা তো জানি যে কে র্যাঙ্কিংয়ে 1-এ 2-এ 3-এ থাকে, এগুলো তাদের যে পয়েন্ট তালিকা আছে সেই পয়েন্ট তালিকা অনুযায়ী তাদেরকে র্যাঙ্ক দিতে হয়। যদিও ওরা এই মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে র্যাঙ্কিং বের করে না, তবুও আমরা এই মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে র্যাঙ্কিং বের করতে হয় আজকে সেটা নিয়ে আলোচনা করব বা সেটা দেখব। এখানে দেখেন, এখানে আমি হেডিংয়ে আমি কোনো স্কুলের বা কোনো কোচিংয়ের নাম দিই নাই, আমি হেডিং জাস্ট ডাটা র্যাঙ্ক, যেহেতু আমি ডাটা র্যাঙ্কটা শেখাচ্ছি এই কারণে আমি ডাটা র্যাঙ্ক দিয়ে দিলাম। এরপরে আমি এখানে নং দিয়ে দিলাম কিছু, আর কয়েকজন স্টুডেন্টের নাম দিয়ে দিলাম, 8-10 জনের স্টুডেন্টের নাম দিয়ে দিলাম। এরপরে তাদের যেই টার্মগুলো আছে বিভিন্ন টার্মের মার্কসগুলো দিয়ে নিলাম। ধরে নিতে পারে এটা একটা হয়তো বা কোচিংয়ের বা একটা কিন্ডারগার্টেন এরকম কিছু হইতে পারে, যে তাদের ফার্স্ট টার্ম পরীক্ষা, এরপরে সেকেন্ড টার্ম, ফাইনাল, তারপরে অ্যাসাইনমেন্ট, কুইজ, অ্যাটেন্ডেন্স সব কিছু মিলিয়ে তাদের কিছু নাম্বার দেওয়া হলো। এখন তাদের টোটাল নাম্বারটা বের করার জন্য আমরা তো জানি আমরা দুইভাবে বের করতে পারি, সাম লিখেও দিতে পারি, অটো সাম দিয়েও বের করতে পারি। আমি অবশ্যই এখানে সাম লিখে দিব, অটো সামটা আমি দিচ্ছি না। ইকুয়াল দিয়ে SUM সাম লিখে আমি যদি ব্রেকেট দিই, ব্রেকেট দেওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে এন্টার দিয়ে দিলেই আমাদের প্রথম যেই আছে যে সাব্বির আহমেদ বা প্রথম যে স্টুডেন্ট আছে ওই স্টুডেন্টের টোটাল মার্কসটা বের হয়ে যাচ্ছে। এরপর আমরা ডাবল ক্লিক করে দিলেই আমরা টোটাল বা সবার টোটাল মার্কসগুলো পেয়ে যাচ্ছে। এটা আমরা অবশ্যই জানি, স্বাভাবিক বিষয়। এখন আমরা র্যাঙ্ক বের করব। র্যাঙ্ক বের করতে হলে আমাদের র্যাঙ্ক নামে একটা ফাংশন আছে, সেটি ব্যবহার করতে হবে। এর জন্য আমি প্রথমে ইকুয়াল দিয়ে নিচ্ছি, ইকুয়াল দিয়ে RANK র্যাঙ্ক দিয়ে আমি ব্রেকেট দিয়ে দিচ্ছি। ব্রেকেট দিয়ে এটা একটু লক্ষ্য করবেন, ভালো করে লক্ষ্য করবেন। এই এখন যে পয়েন্টটা, এই পয়েন্টে যদি আপনি মিস করেন তাহলে র্যাঙ্ক খুব সহজে বের করতে পারবেন না। এর জন্য আমি দেখেন প্রথমে আমি একজনের টোটালকে ধরলাম। এবার এই একজনের টোটালটা কম্পেয়ার করবে বাকি যাদের টোটাল আছে সবগুলো টোটালের সাথে কম্পেয়ার করে তার রেজাল্টটা দিবে। এখন ধরেন আমি একজনকে কি করলাম, একজনের সে 30 মার্কস পাইছে, এবার তারটা অন্যদের সাথে কম্পেয়ার করে সে কত নম্বর র্যাঙ্কিংয়ে আছে সেই অনুযায়ী তার রেজাল্টটা দিবে। এর জন্য আমি একজনকে ধরার পর কমা দিয়ে দিব। কমা দেওয়ার পর আমি কি করব, ওই একজন সহ, কারণ কম্পারিজমের মধ্যে তাকেও থাকতে হবে, ওই কারণে তারটা আমি প্রথমে কেন ধরলাম, সবাইটা তারটা এই একজনেরটা ধরলাম, সবাইটা ডাবল ক্লিক করে বের করবো প্রথমত। দ্বিতীয়ত তারটাকে এখন আমরা সবার মধ্যে ফেলার পর তার র্যাঙ্কিং বা তার অবস্থান কোথায় আছে এটা বের করবো। এটা বের করার জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোকে ধরে কিবোর্ড থেকে শর্টকাট F4 দিয়ে আমরা $সাইন দিয়ে ফিক্সড করে দিব। এবার এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। এই বিষয়টা আপনারা জানতে হইলে এর আগের যে ভিডিওটা, এটা আমি 6 নম্বর ভিডিও করতেছি এক্সেল সিরিজের, 5 নম্বর ভিডিওটা আপনি খুব ভালোভাবে দেখতে হবে। আমরা কেন এই $সাইন দিয়ে ফিক্সড করলাম, আমরা কেন $সাইন ব্যবহার করলাম, আর F4 দিয়ে, এটা F4 শর্টকাট, এইটা আমি এখানে বিস্তারিত আলোচনা করতেছি না, যেহেতু আমি অলরেডি এটা নিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা করছি এর আগের ভিডিওতে। আপনারা অবশ্যই যদি আগের ভিডিওটা না দেখে এটা দেখেন, তাইলে এই $সাইন বা এই ফিক্সড কেন করলাম এই বিষয়টা একেবারেই বুঝবেন না। কিছুটা হয়তো বুঝতে পারেন যদি আগে দেখে থাকেন, তাইলে এটা আশা করি অলরেডি বুঝে গেছেন যে আমরা এটাকে কেন ফিক্স করলাম। আমি একেবারে সংক্ষেপে একটু আলোচনা করতেছি যে আমরা এটাকে ফিক্স কেন করে দিলাম, যাতে এই অ্যামাউন্টের বা যেই সংখ্যাগুলো আছে, যে মার্কস আছে টোটাল মার্কস, এর বাইরে গিয়ে সে কম্পেয়ার না করে। আমরা জানি যে F4 বা এই $সাইন দেওয়ার কারণে ওই রো এবং কলাম থেকে বা ওই সেল থেকে আর বের হইতে পারে না। তাই আমি কি করলাম, এই সেলসগুলোকে, একাধিক যে সেলগুলো আছে সেলসগুলোকে আমি যে টোটাল এই যে ছাত্রদের যে টোটাল যে মার্কসগুলো আছে এই মার্কসগুলোকে আমি চাচ্ছি যে এই মার্কসের বাইরে যাতে আর ক্যালকুলেট না করে, ওই কারণে আমি এগুলাকে $সাইন দিয়ে
ফিক্স করে দিলাম। আর ডলার সাইন কোথায় দিতে হবে? এই সেলসগুলো সবগুলো ধরার পর প্রতিটা রো এবং কলামের পূর্বে একটি করে ডলার সাইন। আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন J5, এই প্রথমটা হইলো J5, দেখেন এই J5 এর আগে একটা করে ডলার সাইন পড়ছে, J এর আগে একটা ডলার সাইন, 5 এর আগে একটা ডলার সাইন। এবার আপনি যদি দেখেন J14, এর ঘরেই আছে, এর নিচে দেখেন 14, এই 14 এর মধ্যে J14, J এর আগে একটা ডলার সাইন, 14 এর আগে একটা ডলার সাইন। দ্যাট মিনস যেখানে ডলার সাইন দেওয়ার দরকার বা প্রতিটা সেলের রো এবং কলামের পূর্বে ডলার সাইন দিতে হবে, এই কাজটা আমরা শর্টকাট F4 দিয়ে করছি। আমরা ম্যানুয়ালি দিলেও এই জায়গাগুলোতে গিয়ে আমাদের ডলার সাইনটা ব্যবহার করে দিতে হইতো। আর ডলার সাইন তো সাধারণত আমার জানা মতে দুইভাবে ব্যবহার করা হয়, এছাড়াও আরও থাকতে পারে, এটা আমার জানা নাই, তবে আমার জানা মতে দুইভাবে ব্যবহার করা হয়। সেটা হলো একটা হলো টাকার কারেন্সি, এটা আমরা সবাই জানি, আর একটা হলো এখানে সেলসগুলোকে ফিক্সড করে দেওয়ার জন্য। সেল বা একটা সেল হতে পারে, একাধিক সেলও হতে পারে। এরপর আমরা কমা দিব। কমা দিয়ে এবার আমরা এখানে একটু লক্ষ্য করেন ডিসেন্ডিং অ্যাসেন্ডিং 0 1। এখন এটি দুইটার মধ্যে আপনি কোনটা দিবেন? এই দুইটার মধ্যে আপনি যদি 0 দেন তাহলে যার হাইয়েস্ট মার্ক সে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আসবে, আর যদি আপনি 1 দেন তার যার হাইয়েস্ট মার্ক সে র্যাঙ্কিংয়ে লাস্টে চলে যাবে। আর আমরা তো আসলে যে হাইয়েস্ট পাইছে তাকে আমরা একে রাখতে চাই, এই কারণে আমরা 0 বা ডিসেন্ডিংটা দিয়ে দিব। আর যদি এমন কোনো ক্যালকুলেশন হয় যে যেমন আমরা হয়তো এখন টোটাল মার্কস অনুযায়ী আমরা বের করতেছি, আমরা হাইয়েস্ট মার্কে বা যে বেস্ট পারফর্ম করছে তাকে আমরা র্যাঙ্কিং 1 দিব। বা আবার অনেক সময় দেখা যায় যে রেজাল্টের রোলের ক্ষেত্রে যার রোল 1 সে তো ফার্স্ট পায়, সেক্ষেত্রে আমরা যদি রোল লং বের করতে চাই বা অনেক কাজে আমাদের ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিংও ব্যবহার করতে হয়, ওই কারণে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং প্রয়োজন অনুসারে ব্যবহার করব। তাহলে এখানে যেহেতু আমি হাইয়েস্ট মার্ক বের করতে চাচ্ছি, এখানে আমি 0 দিয়ে দিব, বা ডিসেন্ডিংটা আমি এখানে ডাবল ক্লিক করে দিয়ে এন্টার করে দিব। এন্টার করে দেওয়ার পর দেখেন এর রেজাল্টটা চলে আসতেছে। এর রেজাল্টটা এরা এর মধ্যে কম্পেয়ার করে 3 নম্বরে পাইছে। এখন আমি যদি এখানের মধ্যে ডাবল ক্লিক করে দিই তাহলে দেখেন যে 85 তাকে র্যাঙ্কিংয়ে 1 দিচ্ছে, যে 85 তাকে র্যাঙ্কিংয়ে 1 দিচ্ছে। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানের মধ্যে 1 2 3 ঠিকঠাকভাবে আছে। এরপরে দেখেন 4 1 2 3টা 4 আছে। আবার দেখবেন 5 6 নাই। এবার 3টা 4 আছে। 3টা 4 কেন? স্বাভাবিকভাবে ওরা 3 জনে সমান মার্কস পাইছে। এখন সমান মার্কস পাইছে ওই কারণে 3 জনকে 4 দেওয়া হইল। কিন্তু 5 6 কেন দেওয়া হইল না? 5 6 এখান থেকে হিডেন কেন করা হইল? 5 6টা হিডেন করা হয়েছে কারণ এরা জানে যে শিক্ষকগণ, এটা যেহেতু একটা কোচিং সেন্টার বা মার্কসের উপরে, এরা জানে যে শিক্ষকগণ যে 3 জন 4 পাইছে তাদের থেকে 2 জনকে কোনো এক দিয়ে হয়তো বিবেচনা করে বা আবার পরীক্ষা নিয়ে যে কোনোভাবে তাদেরকে তাদের ওইখান থেকে 5 এবং 6 নির্ধারণ করবে। এখন যদি এখানে 3 জন 4-এর পর 5 6 দিয়ে আবার শুরু করতো, 5 থেকে আবার শুরু করতো, যদি 100 জন হইতো তাহলে কি করতে হইতো? যখন আবার আপনার 5 6 বা এই 5 6 আবার যখন 4 জন থেকে নির্ণয় করতো, তখন আগে যাকে 5 দিছিল তাকে 5 এবং 6 বাদ দিয়ে 7 থেকে স্টার্ট করতে হইতো। ইভেন এভাবে করে 100 পর্যন্ত যারা আছে তাদের সবাইকে পিছনে যাইতে হইতো বা তাদের সবাইটা চেঞ্জ করতে হইতো, প্রথম 3-4 জন ছাড়া। এখন ওই কারণে যাতে এই প্রবলেমটা ফেস করতে না হয়, ওই কারণে ওরা কি করছে? 5 এবং 6কে খালি রাখছে। এখন টিচাররা যখন এই 4 জন বা এই 3 জন 4 বা 4 স্থানে বা 71 সম পরিমাণ মার্কস যে 3 জন পাইছে, ওইখান থেকে যখন নির্ণয় করবে যে 4 নম্বর এ থাকবে, 5 নম্বর এ থাকবে, 6 নম্বর এ থাকবে, তখন ওই প্রবলেমগুলো আর ফেস করতে হবে না, কারণ এখানে 5 এবং 6কে দেওয়া হয় নাই, 7 থেকে স্টার্ট করা হয়েছে। আপনি যদি এখানে দেখেন 7 নম্বরে 67 যে মার্কস যে পাইছে, 8 নম্বর 66 মার্কস যে পাইছে, 9 নম্বর 62 মার্কস যে পাইছে, 10 নম্বর 58 মার্কস যে পাইছে, তাদেরকে দেওয়া হয়েছে। এখন তাইলে আমরা কি করি? আমরা একটু মার্কসটা একটু চেঞ্জ করে দিই। আমরা এখানে 5-এ 5 এখানে 10, এখানে 25-এ
একজনকে 25-এ 25 দিয়ে দিই। তাইলে একটু দেখেন 25-এ 25 দেওয়ার কারণে এখানে আরেকটা প্রবলেম হচ্ছে। প্রবলেম বলতে সরি, প্রবলেম বলতে আরেকজনের সাথে মিলে গেছে আর কি, কারণে দুইবার দেখাচ্ছে। আমি এখানে একটু চেঞ্জ করে দিই, এখানে আমি 20 দিয়ে দিচ্ছি। এখন দেখেন 4 একবার, এরপরে 4 আমরা আর দেখতেছি না, কারণ আমাদের এইগুলা বা ভ্যালুগুলা পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা যদি দেখি যে 1 2 3 4 5, ইভেন এখানে 6টা আমরা পাচ্ছি না, কারণ 5 আর 6 মিলে গেছে। এখন আমরা যে কোনো আরেকটা চেঞ্জ করে দিতে হবে। আমরা এখানে গিয়ে একজনকে 10 করে দিই। এখন দেখেন, এখন হয়তো বা আমাদের আর কি করতে হবে না, আর চেঞ্জ করতে হবে না। এখন আমরা কি করলাম দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা ইন্ডিভিজুয়াল এই র্যাঙ্কিংগুলো পাইলাম। তাইলে এর মানে যদি সিমিলার মার্কস পায়, তাকে টিচাররা যে কোনোভাবে তাদেরকে নির্ণয় করবে যে কে আগে থাকবে বা কে ওই মার্কসে থাকবে, কে এর পরে যাবে। এটা নির্ণয় করার পর এখানে তাদের ভ্যালুগুলো চেঞ্জ করে দিবে। আমি যে ভ্যালুগুলো চেঞ্জ করলাম, এই ভ্যালুগুলো তারা চেঞ্জ করে দিলে এখান থেকে যে র্যাঙ্কিংয়ের বিষয়টা এটা পাই যাবে। আমি চাইলে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার নাও করতে পারতাম। আমি চাইলে এখানে সবগুলো যদি ইন্ডিভিজুয়াল অ্যামাউন্ট দিয়ে রাখতাম, ইন্ডিভিজুয়াল যদি আমি টোটাল মার্কসগুলো দিয়ে রাখতাম, তাইলে এই ধরনের সিমিলার র্যাঙ্কগুলো আসতো না। এখন যদি অরিজিনাল আপনি যখন করতে যাইতেন, করতে যাওয়ার পর সমান মার্কস আলা স্টুডেন্ট যখন চলে আসার পর আপনারা কনফিউজ হয়ে যেতেন। হয়তোবা কোনো একটু ঘাটাঘাটি করলে হয়তো ক্লিয়ার হয়ে যেতেন, তবে কনফিউশন হয়ে যেতেন কি ব্যাপার, এখানে দুইজনকে 1 দিল কিন্তু 2 নাই, 3 4 5 গুলা কোথায়। ওই কারণে আমি এই বিষয়টা একটু সিমিলার টোটাল মার্কস রেখে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম। আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সটে অন্য আরেকটা ভিডিওতে বা অন্য আরেকটা ক্লাসে। আল্লাহ হাফেজ।